নমস্কার। গান্ধর্বীর কথোপকথনে আজকে আমাদের সঙ্গে আছেন গুরু ডক্টর শুভাশিস ভট্টাচার্য। স্যার, আপনাকে আমার প্রণাম। আমরা আজকে গুরুজির কাছ থেকে অনেক কিছু জানবো, অনেক কিছু শিখবো। আমার এই লাইভ সেশনটা হলো গিয়ে আপকামিং যে আমরা শিক্ষা চর্চা চলছে এবং অতীতে যা ছিল সেটার মধ্যে যে ব্যবধান, সেটা নিয়েই আমার মেইন আলোচনা সভা। গুরুজি, আমি আপনার কাছে শুরুতেই জানতে চাইবো, আপনাদের সময় যে নৃত্য চর্চা ছিল, আপনারা যেভাবে শিখেছেন আর বর্তমানে যেভাবে চর্চা চলছে অনেকটাই তো চেঞ্জ হয়ে গেছে। তাহলে কিছুটা আপনাদের সময়কার এবং কিছুটা এখনকার সময়কার, এবং এই যে চেঞ্জ হয়েছে সেটা কতটুকু সুফল বা কুফল সেটা যদি একটু বিস্তারভাবে বলেন। আমরা যেরকম রবীন্দ্রনাথের নাচ যখন রবিতীর্থে আমি যাই, আজ থেকে 1974 সালে, তখন সুচিত্রা মিত্রকে প্রথম দেখি, মানে সে দেবতার মতো আমার কাছে মনে হয়েছিল। আমার গুরু রামগোপাল ভট্টাচার্য, ওনার কাছে যখন যাই, তো রবীন্দ্রনাথের নাচ সবসময় সুচিত্রাদি বলতেন, রামদা বলতেন, বারবার পড়ো, নাচটা করার আগে ভালোভাবে পড়ো, শুধু পড়া না, এবং সুরটাকে নিজের মধ্যে নাও। সুরটা যতক্ষণে তোমার বডিতে আসছে ততক্ষণ কিন্তু নাচটা সম্পন্ন হবে না। বারবার আমাদের একটা মহড়া চলতো 1 বছর ধরে। 1 বছর ধরে মহড়া করার পর তারপর সেটা মঞ্চস্থ হতো। এবং নাচ মানে কি, রবীন্দ্র নৃত্য করতে গেলে শাস্ত্রীয় নৃত্যটা ভীষণ দরকার। বডি পারফেকশন না থাকলে কোনো নাচই দৃষ্টিনন্দন হয় না। আর রবীন্দ্রনাথের নাচ বিশেষ করে দৃষ্টিনন্দনটা ভীষণ দরকার। সৌন্দর্যবোধ না থাকলে রবীন্দ্রনাথের নাচ দেখে মজা নেই। আমরা যখন দেখি, দুরকম শিল্পীদের দেখি, একজন নাচ করে যাচ্ছে কিন্তু তার নাচটা দেখে ভালো লাগছে না, সেটা কিন্তু শিল্প হলো না। যখন সেই নাচটা একটা পরিপূর্ণ সৌন্দর্যবোধটা সৃষ্টি করছে, তখনই কিন্তু নাচটা পরিপূর্ণ হলো। তো এইটা আমি রবিতীর্থে গিয়ে শিখেছি। এবং 9টা রস কিভাবে এসেছে রবীন্দ্রনাথের নাচে, সেইগুলোকে বোঝানো। সুচিত্রা দিয়ের একটা চরিত্র করতাম, করে ওনার কাছে দেখাতে হতো। উনি এসে বসে দেখতেন, তারপরে উনি বলতেন, শুভাশিসকে দেখো তো রাম, এই জায়গাটা একটু চিন্তা করো, এই জায়গাটা একটু ভাবো। তো এইভাবে আমাদের নাচগুলো হয়েছে। এখন যেরকম অত ধৈর্যও নেই শেখবার, যেটা বলতে গেলে খুব খারাপ লাগে। এখন হয়তো 3-4 দিন রিহার্সাল দিয়ে নৃত্যনাট্য হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সময় তা ছিল না। আমাদের সময় সেগুলো যাচাই করা হতো ঠিক মতো হচ্ছে কি না, তারপর সেটা মঞ্চস্থ হতো। যেরকম বিশেষ করে সাপমোচন যখন করতে গেছি, তখন আমার বয়স কত, আমি তখন কলেজে পড়ি, আমার তো সেই ম্যাচুরিটি ছিল না। আর তখন কি হচ্ছে, বড় বড় নৃত্যশিল্পীদের বাদ দিয়ে আমি ওই চরিত্রটা করব, সুতরাং তখন আমার দায়িত্বটা আরো বেশি ছিল। তো এই যে জাগরণে যাইবে পাবরে আঁখি হতে, এই যে আঁখি হতে, এই যে রাত্রিবেলা সারা রাত ঘুম নেই অরুণেশ্বরে, এই যে এক্সপ্রেশনটা, চোখটা বন্ধ করে জাগরণে যাইবে পাবরে আঁখি হতে, চোখটা বন্ধ করো, বন্ধ করলাম, নীল হরি, এবার বড় নিঃশ্বাস না, হে নীল হরি মরি মরি জাগরণে যাইবে পাবরি কারো লাগে ফিরে, যে ফেরা, এগুলো তাকাও, কাউকে যেন একটা খুঁজছো, একা একা আঁখে টিপা শীত নাহি দেখা, তারি বাঁশি ওগো তারি বাঁশি, তার যেন একটা বাঁশির আওয়াজ শুনছে, তার যেন একটা অনুভূতি আসছে তার মধ্যে, যে সে যেন তার কাছে আসছে। এই যে ভাবনা, এই যে চিন্তা, এইভাবে এক একটা নাচ তৈরি হয়েছে। যেরকম রোদ বীর রসে
পাণ্ডব আমি অর্জুন গান্ডীব ধন্যা নৃপতি কন্যা ধর পাণ্ডব আমি অর্জুন পাণ্ডব আমি অর্জুন গান্ডীব ধন্যা। এই যে বীর রস রৌদ্র রস কা আদিতে হবে রে রে পাপিষ্টা। রসগুলোকে এইভাবে আমাদের শিখতে হচ্ছে। এটা তো একদিনে হয়নি, দিনের পর দিন। যেরকম করুণ রস, হে শ্যামা বলছে যখন বজ্রসেন শ্যামাকে প্রত্যাখ্যান করলো তখন, হে ক্ষমা করুণা ক্ষমা করো, হে পাপের যে কবি সম্পা হোক বিধাতার হাতে নিদারুণ থাম, তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করো, হে ক্ষমা করুণা ক্ষমা করো। রসগুলো এইভাবে এসছে। যেরকম হাস্যরস, হাস্যরস যখন করিয়েছেন যখন বাল্মীকি প্রথম প্রথম দৈত্য, প্রাণ নিয়ে তো সটকে ছিঁড়ে করবি এখন কি, ওরে বড়া করবি এখন কি, এই মরদের মুরতখানা দেখো কিরে ভর কালি না, এই মরদের মুরতখানা দেখো কিরে ভর কালি না, বাহবা বাহবা আশপাশে তোদের সাবান তোদের শ্রদ্ধা দেখে প্রাণ নিয়ে তো সটকে ছিঁড়ে করবি এখন কি। হাস্যরস। এইভাবে রসগুলো প্রত্যেকটা ইম্প্রোভাইজ হয়েছে, প্রত্যেকটা নাচে। তো এইগুলো তো একদিনে হয়নি, না, আমাদের অনেক এইগুলো এক্সপ্রেশন গুলো শিখতে অনেক হয়েছে, অনেক রসগুলো জানতে হয়েছে। যে নটা রস বারবার এসেছে নাচগুলোর মধ্যে, যেরকম রস এসেছে শাস্ত্রীয় নৃত্যগুলো সেরকম ভাবে এসেছে। এক একটা নাচ এক একটা ফর্মই হয়েছে, সেই ফর্ম ছাড়া মনে হয় অন্য অন্য ফর্ম ঠিক আসবেই না। এখন যেন পা তুলছে লাফাচ্ছে ছুটছে বসছে, সে তোমরা মডার্ন গানের সাথে নাচছো ঠিক আছে, কিন্তু রবীন্দ্রনাথের নাচের কতগুলো নির্দিষ্ট প্রথা রয়েছে, প্রথার বাইরে গেলে তো চলবে না। রবীন্দ্রনাথের নাচ একটা প্যান্ট পরলাম, একদিকটা খোলা একদিকটা কুচি রইল, চোখের ওপর নীল লাল শেড দিলাম, ঠোঁট ভর্তি লিপস্টিক করলাম, মুখে এমন রক মাখলাম আসল কালারটাই বোঝা যাচ্ছে না। এগুলো তো রবীন্দ্রনাথের নাচে না। যত মার্জিত রুচিসম্মত নাচ এটা, এটাকে করতে গেলে কোনো জাঁকজমক করলে চলবে না, কোনো জড়ি জড়ার ব্যবহার করলে চলবে না, যাতে নাচটা দৃষ্টিনন্দন হয়, নাচটা দর্শকের কাছে যেতে পারে। আমি যদি ভীষণ চকচকে পোশাক পরি, চকচকে গয়না পরি, তখন ওই দিকটাই আমার মনে থাকবে, তখন নাচটার দিকে কনসেন্ট্রেশন হবে না। যেরকম ব্যালের সাথে রবীন্দ্র নৃত্যের একটা আলাদা একটা রয়েছে, পার্থক্য রয়েছে। ব্যালেতে সিন সিনারি থাকে, চরিত্রগুলো আসছে ঢুকছে, কিন্তু সিন সিনারির দিকেই তখন কিন্তু দর্শকের মনটা যায়। কিন্তু রবীন্দ্রনাথের তা না, রবীন্দ্রনাথের নাচে যাতে নাচটা কোনো ডিস্টার্ব না হয়, নাচটা যাতে দর্শকের দৃষ্টিনন্দন হয়, বেরিয়ে আসে, এই জন্য উনি কতগুলো কালার ব্যবহার করেছিলেন। সেই কালারগুলো দিয়ে নৃত্যনাট্যের পোর্শনগুলো ওইভাবে করেছিলেন, কতগুলো হয়তো টুল ব্যবহার করেছেন, কতগুলো কালার কাপড় ব্যবহার করেছেন। বাল্মীকির প্রতিভায় উনি করিয়েছিলেন, তারপর উনি রিয়েলাইজ করেছিলেন এটা একটু ঠিক 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 হয়নি, হয়তো করেছি রিয়েলিস্টিক করিয়েছিলেন, করিয়েছিলেন সেই ছাদের ওপর দিয়ে পাইপ দিয়ে জল দিয়েছিল বৃষ্টির আমি জানার জন্য বাল্মীকি প্রতিভাতে। যেরকম খড়ের একটা একে নিয়ে এসে সে হরিণকে নিয়ে এসে সেটা পেছন ফিরে দাঁড় করিয়ে বলেছিল বড়ার একটা সিম্বল করেছিলেন। তো এইগুলো
তারপরে রিয়েলাইজ করেছিলেন যে এইগুলো এত রিয়েলিস্টিক করলে হবে না, একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম তখন ওনার মাথাতে আসে, তখন এই কালার এগুলো উনি ব্যবহার করে। যে তারপরে বাজের আওয়াজ কর 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 করে টিনের ওপর বাজিয়ে বাজে আওয়াজের এফেক্ট এনেছিলেন। তো এগুলো তখন উনি করেছিলেন, তখন যেই সময় বাল্মীকির প্রতিভা করেছিলেন তখন আর 16-17 বছর বয়স, 1982-তে। 1981-তে বাল্মীকির প্রতিভা, 82-তে কালমৃগা। হ্যাঁ, তো সেই সময় তো 1900 না 1800 স্যার? হ্যাঁ, 1881-তে বাল্মীকির প্রতিভা, 82-তে কালমৃগা করেছিলেন। হ্যাঁ, তো যার জন্য কি হয়েছে, তো পোশাক যেরকম নিয়ে চিন্তা করেছেন, মঞ্চকলা নিয়ে চিন্তা করেছেন, সুতরাং এগুলো একটা ভীষণ সময় সাপেক্ষ ব্যাপার, এটা একদিনে হয়নি। এইগুলো এক্সপেরিমেন্ট উনি করে গেছেন। যখন গুরুজিরা আসেনি তখন উনি কিন্তু নিজেই নাচগুলো করতেন। তখন আশ্রম কন্যা ছিল অমিতা সেন, অমর্ত্য সেনের মা, ছিল গৌরী দেবী, যমুনা দেবী নন্দলাল বৈশ্যের মেয়ে, নন্দলাল বৈশ্যের ছেলের বউ ছিল নন্দিনী দেবী। এরা তখন আশ্রম কন্যা, এনাদের উনি বসে বসে নাচগুলো দেখাতেন। দেখো এইভাবে হাতটাকে তোলো, এইভাবে ঘোরো, দুঃখের জায়গাগুলো মুখটাকে নিচু করো, এইভাবে করো। এবং ওনারই বাড়ির এক বউ ছিল কমলা দেবী, ওনার কাছে বরণ নৃত্য শিখতে পাঠিয়েছিলেন আশ্রম কন্যাদের। যেরকম আমরা বেঁধেছি কাশির গুচ্ছি যখন গানটা হয়েছিল, তখন ওই বরণ নৃত্য করে মেয়েরা নাচটা করেছিল, যাতে আরো দর্শকের কাছে যাওয়া যায়। আর উনি কি হচ্ছে, যখন উনি গানগুলো লিখেছেন যতটা আকর্ষণ হয়েছে তার থেকে যখন নাচটাকে উনি এনেছেন গানের মধ্যে, তখন কিন্তু দর্শকের আরো কাছে যেতে পেরেছেন এবং আরো দর্শকের দৃষ্টিনন্দন হচ্ছে, আরো ভালো লেগেছে নাচটা। তখন বাল্মীকি প্রতিভা যখন নাচগুলো হয়েছে তখন ড্রিলের মতো নাচ হয়েছে। তখন কাবুল থেকে একটা দল এসেছিল, তাদের ওই তরোয়াল ঘোরানো দেখে তাদের কাছ থেকে শিখে ওই দস্যুদের নাচগুলো হয়েছিল। তো এইভাবেই উনি কিন্তু সবসময় একটা এক্সপেরিমেন্ট করে গেছেন, সবসময় একটা পরীক্ষা নিরীক্ষা চলেছে। ওখানে যখন নানা ভালো ভালো স্টুডেন্টরা এসেছে নৃত্যে পটীয়সী, তখন তাদের উনি ব্যবহার করেছেন। যেন মৃণালিনী সারাভাই যখন এসেছিল তখন মৃণালিনী সারাভাই প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী। ভারতনাট্যমে যেহেতু পারদর্শী ছিলেন উনি, ওনাকে বজ্রসেনের নাচটা প্রথম মৃণালিনী দেবী করে, তারপর কেলুনায়ার করেছিল। কিন্তু যখন বাসুদেবন এসেছিলেন ওই রকম ভিগারাস, ছেলেদের নাচের একটা আলাদা সৌন্দর্য, ছেলেদের নাচ দেখে ওনার নাচ দেখে উনি আবার মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে একটা পুরুষ একটা নারী যখন নাচবে তার যদি ডিফারেন্স না থাকে তাহলে তো নাচটার মজা নেই। একটা ছেলে যদি মেয়েদের মতো নাচে, মহিলাদের মতো অঙ্গভঙ্গি করে, নাচটা পরিপূর্ণ হবে না। যখনই সে পুরুষ হয়ে আসবে স্টেজে তখন ঠিক তার একটা, সব প্রভিন্সে কিন্তু তাই, শুধু আমাদের প্রভিন্সে এইগুলো এখন ব্যতিক্রম হচ্ছে। তুমি পাঞ্জাবে যাও, পাঞ্জাবের নাচের ছেলেদের একরকম নাচ, মেয়েদের একরকম নাচ। গুজরাটে যাও, গুজরাটের ছেলেদের একরকম নাচের মজা, মেয়েদের একরকম নাচের মজা। রবীন্দ্র নৃত্যতেও তাই, আমরা এরকম ভাবেই শিখেছি যে ছেলেদের নাচ করতে যখন ছেলেদের মতো করো, তখন কোনো মেয়েলি ব্যাপারটা থাকবে না। কিন্তু আমাদের তো শিখতে হয়েছিল সবই। আমি যখন ট্রেনার হয়েছি তখন তো মেয়েদের যখন অভিনয় করিয়েছি তখন কিন্তু ওই অঙ্গভঙ্গিগুলোকে করতে হয়েছে, জানতে হয়েছে, জানতে হবে। কিন্তু নিজে যখন পারফরমেন্স করবে তখন কিন্তু নিজের অস্তিত্বটাকে তোমার বজায় রাখতে হবে, তা নাহলে কিন্তু নাচটা হবে না। এইগুলো শেখার জন্য, জানার জন্য অনেক দিনের মহড়া দরকার, দিয়ে তারপর একটা ফর্ম আসে। আমাদের ছবি যেরকম, আমি যেহেতু আর্ট কলেজে পড়েছি বেশ কিছুদিন, যে ছবি একদিনে হয় না, পেন্টিং বারবার করতে 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 একটা ফর্ম এসে দাঁড়ায়। প্রথমটা একটা স্কেচ করলাম, তারপর দেখলাম এই জায়গাটা এরকম হলো, আবার করলাম, করতে করতে আমার পিএইচডির কাজ যেটা নৃত্যকলা, যেমন চিত্রলেখা, যে আমি কবিতাগুলোর উপরে নাচের ফর্মগুলো করেছি। প্রত্যেকটা জায়গায় বোঝা যাচ্ছে যে নাচটা এসেছে এইভাবে।
কবিতাগুলো পড়লেই বোঝা যাচ্ছে একটা ছবি তৈরি হচ্ছে। তো আমি যখন বিখ্যাত শিল্পীদের সাথে কাজ করেছি, যেমন এ অলোক রঞ্জন দাশগুপ্ত, বাংলার একটা পণ্ডিত ব্যক্তিত্ব, তো ওনার সাথে কাজ করেছি, তখন বাংলা এত কঠিন ল্যাঙ্গুয়েজ, মানে এত ওনার মানে ওনার লেখার এটা এত কঠিন, বাংলা এত, তখন আমি অলগা ভীষণ কঠিন তো ব্যাপারটা। তখন বলছে তুমি না অনেকটা জায়গা নিয়ে একটা ফর্ম তৈরি করো, একটা গল্প তৈরি করো, আমি যে কথাগুলো লিখেছি ওটা দিয়ে একটা ফর্ম তৈরি করো, করে তারপর নাচটা করো। তো সেই থেকেই আমার পিএইচডির কাজে অনেক উপকার হয়েছিল এই ব্যক্তিত্বের সাথে কাজ করে। আরো আমার আর একটা অভিজ্ঞতা ছিল মঞ্জুশ্রী শেখের সাথে কাজ করেছি, যে নাচের সৌন্দর্যবোধটা কতটা দরকার, যে একটা নাচ কত সুন্দরভাবে উনি দেখাচ্ছেন ফুলের গাছটাকে, তার মধ্যে ফুলগুলো ফুটে রয়েছে, হরিণ দৌড়ে বেড়াচ্ছে, সে একটা মানে আমার কাছে জীবনে একটা যেন একটা পাওয়া। এদের সাথে কাজ করেছি যেন মনে হচ্ছে আমি, আর বড় বড় ব্যক্তিদের সাথে কাজ করলেই কি নিজেকে অনেকটা তৈরি করা যায়, যেটা আমার হয়েছে এই সমস্ত মানুষের সাথে কাজ। আমার গুরু রাম গোপাল ভট্টাচার্য ছিলেন একটা সাংঘাতিক নৃত্যশিল্পী, কিন্তু উনি সেই রকম কদর পাননি, শুধু রবি কীর্তনেই থেকেছেন, সুচিত্রা মিত্রের সাথে কাজ করেছেন, কিন্তু অসাধারণ নাচ, সে নাচ দেখে আমরা মুগ্ধ হয়ে যেতাম, এত সুন্দর নাচগুলো, যে অভিব্যক্তিটা, রবীন্দ্রনাথের নাচ কিভাবে বক্তব্য আসে, কিভাবে করা যায়, সেটা মানে মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। গুরুজি, হ্যাঁ। যখন রবীন্দ্রনৃত্য মানে রবীন্দ্রনাথ ঠাকুরের নাচ যখন মানে সৃষ্টি হচ্ছিল, সেই সময় শান্তিনিকেতনের অনেক মানে কি বলে পোশাক আশাক যেটা, হ্যাঁ। সেটা ওনারা পুরনো শাড়ি শুনেছি জোগাড় করে আনতেন, হ্যাঁ। ফুল দিয়ে গয়না হ্যাঁ। বানাতেন, বা গুরুদেব যখন বিদেশে গেছিলেন বাটিকটা নিয়ে হ্যাঁ। এসেছেন বিভিন্ন, এবং এখনো কিন্তু সেটার ব্যবহার হ্যাঁ। শান্তিনিকেতনে হ্যাঁ। দেখা যায়। হ্যাঁ। কিন্তু শান্তিনিকেতনের বাইরে যখন আমরা আসি, হ্যাঁ। তখন কিন্তু বলতে গেলে 1%ই থাকে, বাকিগুলো হ্যাঁ। থাকে না, এই যে চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে গুরুদেব যখন নোবেল পুরস্কার পেলেন তখন নানা দেশ থেকে ওনার আমন্ত্রণ এসেছিল। তখন উনি নানা দেশে, যেরকম জাকার্তা, বালি, সুমাত্রা, এই সমস্ত এই শহরে গেছেন, তারপর জাপান, এদের নাচ, এদের পোশাক পরিচ্ছদটা ওনাকে ভীষণভাবে টেনেছিল। এবং নৃত্যনাট্যের কনসেপ্ট কিন্তু এই জাপানিজ, এবং বালিতে গিয়ে আমি যখন ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম দেখেছি যে সারা রাত ধরে রামায়ণ হচ্ছে নৃত্যনাট্যের মাধ্যমে, যে গুরুদেব এইগুলো দেখেই কিন্তু নৃত্যনাট্যের একটা একটা অনুসন্ধান পান যে এইভাবে নৃত্যনাট্যটা হয়। তখনই উনি ফিরে এসে চণ্ডালিকা, চিত্রাঙ্গদা, তারপর শ্যামা, এগুলো লেখেন। তার আগে কি হচ্ছে, উনি রীতিরঙ্গে নানা রকম নাচ গান করেছেন, সেগুলো একটা কম্পোজিশন হয়েছে, সেটা হয়তো বর্ষামঙ্গলে হয়েছে, কখনো বসন্ত উৎসবে হয়েছে। এই সমস্ত বসন্তকালে যে উৎসবটা হয় সেখানে এই নাচগুলো তৈরি হয়েছে, করেছেন। কিন্তু বিদেশ যাওয়ার পর তখন ওনার একটা দৃষ্টি খোলে যে নৃত্যনাট্য কিভাবে হয়। যেরকম প্যাশন প্লে দেখেছিলেন যখন উনি, শিশুতীর্থ, ওটা দেখেই উনি শিশুতীর্থ কবিতাটা লেখেন, এবং ওটা ইংলিশ ভার্সন ছিল চাইল্ড। তো ওইটা শ্রীমতী দেবী ব্যালেটা জানতেন, উনি ওনার বাড়ি এক বউ ছিল আর কি শ্রীমতী দেবী, রবীন্দ্রনাথের খুব কাছের ছিল শ্রীমতী দেবী। তো শ্রীমতী দেবী ওইটা কম্পোজ করেছিল ব্যালে আঙ্গিকে, শিশুতীর্থ। সেটা আমিও করেছি শিশুতীর্থ, যে করতে গিয়ে সত্যি মানে আমি মুগ্ধ হয়ে গেছি, যে কি কথা, কি কথার বাঁধন, কি অসাধারণ একটা, মানে মানুষের খুব খারাপ অবস্থার মধ্যে, পরিস্থিতিটা খুব খারাপ, কেউ বিশ্বাস করতে পারছে না, কেউ কারোর প্রতি বিশ্বাস নেই, কে হত্যা করছে, ওকে হত্যা করছে, মানুষের এমন একটা, সেই সময় যিশু জন্ম নেয়, যেন একটা শান্তি, একটা আসে, মানুষের মধ্যে পরিবর্তন আসে। তো এই যে শিশুতীর্থ লিখেছিলেন, ও অসাধারণ কনসেপ্ট, যে ভাবা যায় না। এবং উনি এটা শিশুতীর্থ হচ্ছে, পরে এটা
শান্তিদেব ঘোষ করেছিলেন শিশুতীর্থটা শ্রীমতী দেবীর পরে। তো এইভাবে বিদেশে গিয়ে তার কনসেপ্টটা এইগুলো আরো ভালো হয়। এসে তখন এই পোশাক পরিচ্ছদ, ওখানে যাওয়া বলি ইন্দোনেশিয়া এই সমস্ত জায়গাতে গেছে, বালিতে ওইখানে যে পোশাকগুলো বাটিকের, ওইগুলো দেখে এসে তার ছবি তুলে এসে তার কিছু সরঞ্জাম নিয়ে এসে আশ্রম কন্যাদের বলে এইভাবে তোমরা পোশাক পরবে, এইভাবে উত্তীয়গুলো ব্যবহার করবে। তাকে তো এগুলো হতো না। যেন এখনো শান্তিনিকেতন, আর শান্তিনিকেতনের ব্যাপার কি তুমি বলছো যে ওখানে পারিপার্শ্বিক পরিস্থিতিটাই একটা রাগিন্দ্রিক। আর আমাদের এখানে কি হচ্ছে, স্কুল কলেজ করছে, সাময়িক খানিকক্ষণের জন্য নাচছে, বাড়ি চলে যাচ্ছে, কিন্তু ওখানে তো তা না। সকাল থেকে একটা ইনভলভমেন্ট রয়েছে, পরিস্থিতিটাই ওদের ওইরকম ভাবে সুন্দরভাবে তৈরি করছে, যার জন্য নাচগুলো অত জীবন্ত, অত সুন্দর। যে আমাদের কি হচ্ছে, আমরা তো অত সময় দিতে পারি না, ছাত্রছাত্রীদেরও দিতে পারি না, নিজেরাও দিতে পারি না, তাদের কাছেও পাই না। পড়াশোনা এই ওই এত কাজ, আর এখন তো সব কিছু শিখছে, নাচ শিখছে, গান শিখছে, ছবি আঁকা শিখছে, ক্যারেট শিখছে, সাঁতার শিখছে। এতগুলো কনসেন্ট্রেশন, এতগুলো নিয়ে থাকলে কোনোটাই ভালোভাবে হয় না। যার জন্য তুমি বলছো যে তুলনা, এইটাই কিন্তু ডিফারেন্স। ওরা তো এইটা নিয়েই রয়েছে সারাদিন, সকাল থেকে সাধনা হচ্ছে, সকাল থেকে প্র্যাকটিস হচ্ছে, বিকেলবেলা প্রোগ্রাম হচ্ছে। এই যে আমার এক ছাত্রী ওখানে গেছে, স্যার সকাল থেকে আমরা নাচি, বিকেলবেলা প্রোগ্রাম হোক বা না হোক আমাদের সাধনা করে যেতেই হয় সকাল থেকে। এইটা তো একটা মেন্টাল প্রস্তুতিটা দরকার। শিল্প করতে গেলে মনটাকে আগে তৈরি করতে হবে, তারপর শিল্প। মনটাই যদি তৈরি না হলো, সাময়িক একটু এলাম, ওই মা বাবা বলছে একটু নেচে চলে গেলাম, ওরকম করলে তো নাচটা পরিপূর্ণ হবে না। না কিন্তু গুরুজি, হ্যাঁ, এই রবীন্দ্র নৃত্যটা তো প্রায় 100 বছর পুরনো। হ্যাঁ, হ্যাঁ, অনেকটাই মানে আমরা বাঙালির বলতে পারি হ্যাঁ, একটা ভীষণ আবেগের জায়গা। হ্যাঁ, এবং আজকে যারা আমরা নৃত্য চর্চা করি বা সঙ্গীত চর্চা করি না কেন, হ্যাঁ, যে সাবজেক্টই করি, হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্র নৃত্যটা কিন্তু আমরা সবাই করি। হ্যাঁ, তো সেটা তো আমরা মানে তার একটা গ্রাফ ঠাকুর আমাদের দেখিয়ে দিয়ে গেছেন হ্যাঁ, যে কি করে হবে, কি হ্যাঁ, পোশাক আশাক, একটা মোটামুটি একটা, এমন নয় যে কিছু দেখাননি। তাহলে আমাদের শান্তিনিকেতন তো আমাদের পাশে, আমাদের অনেকটা দূরে নয়। না, কারণ আমরা যখন আজকে ভরতনাট্যম করি, আমরা সাউথে যাই, গিয়ে দেখি হ্যাঁ, ওখানকার, যেমন আমি মণিপুরি করি, মণিপুরে যাই। হ্যাঁ, কিন্তু রবীন্দ্র নৃত্যের জন্য তো মানে শান্তিনিকেতন তো পাশেই আছে। আমি হ্যাঁ, শান্তিনিকেতন এই কারণেই বলছি, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতায় হলেও ওনার মানে হ্যাঁ, আমাদের এই কালচারের শুরুটা কিন্তু হ্যাঁ, বিশ্বভারতীতে। তো সেখানকার যদি আমি আজকে যে একটা রবীন্দ্র নৃত্য করবো, যে তার পোশাক আশাক, ওরা কি করে চুল বাঁধছে, ওরা কি করে গয়না হ্যাঁ, পরছে, হ্যাঁ, বা ওরা কেন ওই কালারটা ইউজ করছে, হ্যাঁ, এজ এ শিল্পী হিসাবে আমারও তো দায়িত্ব সেগুলো জানার, হ্যাঁ, এবং আমি জেনে আমার পরবর্তী প্রজন্মকে হ্যাঁ, জানানোর। হ্যাঁ, কিন্তু সেখানে তো দেখা যাচ্ছে গুরুজি, মানে এটা পর, আজকে বিমলের থান এনে কেটে এই বিমলটা পরে নে, হ্যাঁ। বা একটা গোল্ডেন না, জরি। তাই তো বলছি, রবীন্দ্রনাথের নাচ করতে কিন্তু চিন্তা করতে হবে, ভাবতে হবে। না ভাবনা থাকলে রবীন্দ্রনাথের নাচ পূর্ণ হবে না। আমরা একটা নাচ করি, সারা দিন ধরে সেটাকে নিয়ে ভাবি, ভাবতে ভাবতে একটা জায়গায় যায়। আমরা তো একটা কম্পোজিশন করলাম, পরের দিন দেখলাম এটা তো ঠিক আসছে না, এই জায়গাটাতে এটাকে এরকম করতে হবে, না করলে হবে না। কিন্তু এখন অত ধৈর্যই নেই কারণ, আমরা যেন একটা নিয়েই থেকেছি, সেটা নিয়েই মনটাকে একদম ওইখানেই করে দিয়েছি, যার জন্য অন্যদিকে আর তাকাবার সময় হয়নি। আর্ট কলেজে পড়েছি কিন্তু মন তো ছিল নাচে, যার জন্য নাচের দিকে চলে এলাম, যে একদিকে কনসেন্ট্রেট করতে হবে। এখন কি হচ্ছে, এত দিকে কনসেন্ট্রেশন হচ্ছে না, আর চিন্তা ভাবনাটাও নেই। চিন্তা কিন্তু ভাবনাটা কোথাও, যেরকম ফিগার করছে, গানের সাথে হাতের একরকম মুভমেন্ট, মুদ্রা, মুখের একরকম এক্সপ্রেশন, হয়তো দুঃখের জায়গায় হেসে ফেলছে, তো এইগুলোকে মেনটেন করতে হবে। যার জন্য সে পূর্ণতা আসছে না, রবীন্দ্র নৃত্য হচ্ছে না। আর শাস্ত্রীয় নৃত্য যারা করে, রবীন্দ্র নৃত্য করছে, সেটা তো রবীন্দ্র নৃত্য হচ্ছে না, শাস্ত্রীয় নৃত্য অবলম্বনে রবীন্দ্র নৃত্য হচ্ছে। রবীন্দ্র নৃত্য করতে গেলে শাস্ত্রীয় নৃত্য, লোকনৃত্য, বৈদেশিক নৃত্য, সবকটা একটা সংমিশ্রণে যে নাচটা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে রবীন্দ্র নৃত্য।
গুরুজি, রবীন্দ্র নৃত্য যারা করে মানে যারা আমরা করছি তাদেরকে প্রধানত কোন কোন বিষয়ে একটু নজর দেওয়া দরকার বা শেখা দরকার, যে বেসিক কিছু জিনিস আমার মনে হয় জেনে করাটা করলে জিনিসটা আরো ভালো হয়। কারণ আজকাল সবাই কি হচ্ছে, বিশেষ করে অনেক জায়গায় দেখতে পাই একটা বেনারসি ভালো কাপড় কেটে নিচ্ছে বা ভীষণ রং চটা একটা মেকআপ, অডিয়েন্স বলছে খুব ভালো, কিন্তু আদৌ কি সেই গানটার সঙ্গে সেই কস্টিউমটা যাচ্ছে না। যে আমরা যখন জাজমেন্টে যাই, এই যে যুব উৎসবে যাই, তো দেখি নানা প্রভিন্স থেকে আসছে, বাংলা থেকেও যাচ্ছে, সে এত ভারতনাট্যম ড্রেস পরে রবীন্দ্র নৃত্য করতে হলো, সেটা তো রবীন্দ্র নৃত্য হচ্ছে না। ভারতনাট্যমের পোশাক পরে রবীন্দ্র নৃত্য করছে। রবীন্দ্র নৃত্যের কতগুলো দিক আছে, সেই দিকটা কিন্তু মেনে চলতে হবে। যেরকম উনি কখনোই খুব জাঁকজমক পোশাক পছন্দ করেননি, টাঙ্গাইয়ের শাড়ি, এইরকম ধরনের শাড়ি, কি সাউথ কটন যেগুলো বেরিয়েছে কন্ট্রাস্ট পাড়ের, এই সমস্ত শাড়ি পরতে হবে, উত্তীয়টা রাখতে হবে, রূপোর গয়না, সোনালি গয়না পরে ঝকমক করতে করতে এসে দাঁড়ালো কম্পিটিশনে, সেটা তো ঠিক হচ্ছে না। উনি রূপোর গয়না ব্যবহার করেছেন, যে রবীন্দ্রনাথের নাচে রূপোর গয়নাটা ভীষণ দরকার, চোখটাকে খুব স্মুথ রাখে। সোনালি পড়লেই ভীষণ ঝলমলে ব্যাপারটা হয়ে যায়, সেটা তো চোখে দৃষ্টিনন্দন হয় না। না, হয়তো দৃষ্টিনন্দন হচ্ছে কিন্তু চরিত্র হিসাবে আসছে না। হ্যাঁ, তবুও যখন রানী টানির ভূমিকা করে তখন হয়তো একটু সোনালি গয়না পড়ছে এখন, কিন্তু ওনার সময় সব রূপোর গয়নাই ব্যবহার। আবার গুরুজি অনেক জায়গায় আমরা দেখতে পাই মানে আমাদের আশেপাশে যারা ধর শ্যামা নৃত্যনাট্যটা তো খুব একটা ফেমাস নৃত্যনাট্য, যে শ্যামা সাজছে সে বেনারসি শাড়ি পরে পা থেকে মাথা অব্দি গোল্ডেন জুয়েলারি পরে নিচ্ছে, কিন্তু শ্যামা ওই চরিত্রটা বোধটাই তো নেই, ওই বোধটাই তো নেই। রবীন্দ্রনাথের শ্যামা খুব বুদ্ধিষ্ণু ছিল। জাতকের শ্যামার থেকে রবীন্দ্রনাথের শ্যামা একদম আলাদা। জাতকের শ্যামা আজ এই পুলিশের সাথে থাকছে, কাল পুলিশের সাথে থাকছে, আর এই রবীন্দ্রনাথের শ্যামা কি, সে খুঁজে বেড়াচ্ছে তার মনের মানুষ, কাউকেই তার মনের মতো আসছে না। যখন বজর সেনকে দেখলো তখন মনে হলো যে একে আমি নির্ভর করতে পারি, একে আমি বিশ্বাস করতে পারি। এমন সততা তার চেহারার মধ্যে ছিল যেটা ওনাকে আকৃষ্ট করেছিল, যে তখন তার প্রেমে ভালো লেগেছিল, প্রেমে পড়েছিলেন। কিন্তু উনি হয়তো রাজনর্তকী ছিলেন, কিন্তু তার মধ্যে একটা শিক্ষার ব্যাপার ছিল রবীন্দ্রনাথের শ্যামা, কিন্তু সেটা জাতকের শ্যামায় ছিল না। এইখানেই তফাৎ, যে যেটা করবে খুব মার্জিত এবং শিক্ষামূলক এবং দৃষ্টিনন্দন হতে হবে। শ্যামা এসে দাঁড়াচ্ছে, দেখলেই ভালো লাগবে। কিছু গয়না পরলাম, এত পাথরের গয়না পরলাম, মুখের এক্সপ্রেশনটাই বোঝা যাচ্ছে না, এত ঝকঝক করছে। এবং অনেক জায়গায় বাটিক মানেই, যে আমার মনে হয় যে নাচের বাটিক আর এমনি বাটিক দুটো জিনিস আলাদা। কারণ একটা বাটিক মানে একটা কাপড়, বাটিকের কাপড় কেটে ঝুলিয়ে সাইডে ঝুলালে সেটা রবীন্দ্রনাথের বাটিক। বাটিকটা হাতের বাটিকই ব্যবহার করতেন। হ্যাঁ, ছাপা তখন তো বাটিক ছাপা বেরোয়। এখন যে ছাপা বাটিক গুলো পড়েছে সেগুলো ঠিক মনে হয় না ওটা বাটিক, ওটা ছাপা একটা কাপড় পরেছে মনে হয়। বলছি আপনি তো অনেক নৃত্যনাট্যের অভিনয় মানে ইয়ে করেছেন, অনেক, তার অসংখ্য সীমাহীন, কিন্তু আপনি যেটুকু করেছেন বা আপনি যে কোনো করছেন আর অন্যরা যারা করে তাদের মধ্যে আপনি যে মোটামুটি বলতে গেলে আপনার সঙ্গে অনেকেই মিল খুঁজে পাওয়া যায় না, যেটা আমরা দেখেছি। কারণ আপনার নাচ, আপনার পোশাক আশাক, আর এখন যারা করছে, আমি শান্তিনিকেতনের কথা বলছি না, কিন্তু আমাদের আশেপাশে যারা করছে তাদের মধ্যে না কোথাও যেমন একটা পার্থক্য, কারণ আপনাদের দেখে আমরা ছোট থেকে বড় হয়েছি। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন, সেটা কি ভালো হচ্ছে বা না? আসলে কি হচ্ছে, এত কালার করছে যার জন্য নাচটা হারিয়ে যাচ্ছে। তখন ওই কালার গুলোর দিকে চোখটা যাচ্ছে, চাপা 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 জামা, চাপা 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 কস্টিউম, এত গয়না, তখন যেন নাচটা হারিয়ে যাচ্ছে। এমন করতে হবে যাতে নাচটার দিকে মনটা যায়। যার জন্য আমি মনে হয় না এরম ভাবে পরলে, হ্যাঁ কন্ট্রাস্ট একটা হয়তো জ্যাকেট পরলো, কি একটা পাঞ্জাবি পরলো, তার সাথে ধুতি মতো করে কি কস্টিউমই পরলো, সেটা যাতে মানে এত
তারপর মেকআপটাকেও খুব মার্জিত মেকআপ, এবং এই যে মমতা শঙ্করের গ্রুপে ছেলেমেয়েরা কিন্তু খুব মেকআপ করে না, যেটা আমার খুব ভালো লাগে। ওরা কিন্তু যতখানি দরকার ততখানি করে, বেশি মেকআপ করলে যে খুব ভালো লাগবে তা না। কিন্তু বোঝে না, অনেকে ভীষণ মেকআপ করছে, ভীষণ কালারফুল জামা কাপড় করছে, কিন্তু সেটাতে নাচটা কিন্তু আর ছাড়িয়ে যাচ্ছে। আমার তো মনে হয়, আমি তো চিরকাল যখন নেচেছি খুব মানে নাচটাকে হারাইনি, যতটুকুনি দরকার। যেহেতু আমি আর্ট কলেজে পড়েছি, ছবি আঁকা ছিল সাবজেক্ট আমার, যার জন্য সবসময় ওই ছবিটাই চিন্তা করেছি যে কতটা চোখের দিক দিয়ে। যেদিকে খুশি করো, আমি ঘুরিয়ে নেবো। গুরুজি, আমরা জানতে চাই এই রবীন্দ্র নৃত্য তো শাস্ত্রীয় নৃত্যের অনেক প্রভাব আমরা দেখতে পাই, বিশেষ করে মণিপুরি, কথাকলি, এই দুটো, এবং অনেক বিদেশি নৃত্যের প্রভাবও দেখতে পাই। যদিও বিদেশি নৃত্যের প্রভাব অনেক আগেই এসেছিল রবীন্দ্র নৃত্যে, কিন্তু শাস্ত্রীয় নৃত্যের প্রভাবটা আমার মনে হয় 1919 বা 20 সেই সময়টা থেকে এসছে। তো সেই ব্যাপারে যদি আপনি একটু কিছু বলেন। হ্যাঁ, গুরুদেব তো প্রথমে ছোটবেলা থেকে বাইজি নাচ, বেদিনীর নাচ এগুলো দেখেছেন। তারপরে উনি যখন ত্রিপুরা মহারাজের আমন্ত্রণে ত্রিপুরায় যান, তখন উনি মণিপুরি নাচ দেখেন, দেখে এত আকৃষ্ট হন এবং মুগ্ধ হয়ে যান যে আমাদের দেশেও এত সুন্দর নাচ রয়েছে। তখন উনি মহারাজকে বলেন, যে অনুরোধ করেন যে কোনো শিক্ষক পাঠাতে। তখন বুদ্ধিমন্ত সিংহ এসেছিলেন শিক্ষা দিতে, তারপরে নবকুমার সিংহ। এবং উনি যখন আসেন তখন তো মেয়েরা নাচ মানে সাংঘাতিক ব্যাপার, তখন ছেলেদের এটা ব্যায়াম হিসাবে ব্যবহার করা হয়েছিল। এবং মেয়েরা তখন নাচ বলতে কি, গুজরাটি নাচ। তখন এক ইংলিশের টিচার ছিলেন, তার স্ত্রী তো ওই গুজরাটি নাচ শিখিয়েছিল আর কি। ওই গুজরাটি নাচ দেখে তখন উনি দুই হাতে কালের মন্দিরে বাজে এই সমস্ত গানগুলো তৈরি করেছিলেন। এবং এ থেকে গুজরাট থেকে একটা ফ্যামিলিকে নিয়ে এসেছিলেন, তারা ওই খঞ্জনি বাজিয়ে নাচ দেখে কিভাবে খঞ্জনিটাকে ব্যবহার করা হয়, সেইভাবে নাচগুলো দেখে তখন আশ্রম কন্যাদের বলে এইভাবে তোমরা শেখো। তো এইভাবে গুজরাটি আর মণিপুরি নাচটা এইভাবে আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে। তারপরে নবকুমার সিংহের পরিচালনায় প্রথম মহিলা নাচে তোমার নন্দলাল বোসের মেয়ে গৌরী দেবী নটি ভূমিকায় করে।
প্রথম মঞ্চস্থ হয়, মেয়েরা মঞ্চে আসে, এবং তার জন্য গুরুদেবকে অনেক কথা শুনতে হয়েছিল, অনেক বিব্রতি হয়েছিল, নানা রকম পেপারে নানা রকম বক্তব্য এসেছিল, কিন্তু উনি সেটাকে তোয়াক্কা করেননি। আজকে রবীন্দ্রনাথ আর উদয়শঙ্করের অবদান আমাদের মেয়েদের নাচের উপর, মানে ভাবা যায় না। আজকে মেয়েরা যে নাচতে পারছে, আজকে যে ইউনিভার্সিটি হয়েছে, সেগুলো সবই এনাদের অবদান। এনারা আজকে না এসে দাঁড়ালে সম্ভব হতো না মেয়েদের আজকে মঞ্চে আসা, মঞ্চে নাচ করা। তো এইভাবে মণিপুরী নাচটাকে ওখানে একটা শিক্ষার অঙ্গ হিসাবে উনি আরম্ভ করেন। এবং এরপরে কথাগুলি কেলু নায়ার এসেছে, তারপরে যখন মৃণালিনী সারাভাই এসেছে, ভারতনাট্যম নাচ দেখে এত আপ্লুত হলেন উনি, তখন বজ্র সেনের ভূমিকায় মৃণালিনী সারাভাই করেছিল। মণিপুরী নাচের আঙ্গিকে হয়েছিল তোমার, সেটা গৌরী দেবীও করেছিলেন, যে তোমার শ্যামার ভূমিকায়, এবং কোটালের ভূমিকায় হয়েছিল, কেলু নায়ার করেছিল। তো এইভাবে নাচগুলো, যেই নাচগুলো উনি দেখেছেন শাস্ত্রীয় নৃত্যগুলো, এইভাবেই তৈরি হয়েছিল। তো বাসুদেবনের নাচ দেখে, বাসুদেবন খুব কথাকলি আর ভারতনাট্যমে পারদর্শী ছিল, তার নাচ দেখে যেতে যেতে একলা পথে গানটির সাথে নাচ তৈরি করেছিলেন। এবং রীতিরঙ্গশালাতে, নটরাজ রীতিরঙ্গশালাতে এটা উনি ইন্ট্রোডিউস করেছিলেন, বাসুদেবন এই নাচটা করেছিল। তো শাস্ত্রীয় নৃত্যগুলো এইভাবে এসেছে। লোকনৃত্য যখন গুরুসদয় দত্ত প্রথম 1929 সাল সম্ভবত, হ্যাঁ ওই রকমই, তখন উনি ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বর্ধমানের। তখন প্রথম উনি একটা লোকনৃত্য কর্মশালাতে গুরুসদয় দত্তের উনি যান, দেখেন, সেখানে বাউল, রায়বেশে এই সমস্ত নাচগুলো দেখেন, জারি, এই সমস্ত নাচতে উনি এত আকৃষ্ট হন। তখন এই লোকনৃত্য, লোকসঙ্গীতগুলো লেখেন, লোকনৃত্য আঙ্গিকে গানগুলো, যেন ফাগুন হয়, দেখেছি রূপসাগরে মনের মানুষ, আমার প্রাণের মানুষ আছে প্রাণী তাই এরই তাই, এই সমস্ত গানগুলো উনি লেখেন। এবং কমলা দেবী বলে ওনার বাড়িরই একজন বউ ছিল, সে খুব ভালো বরণ নৃত্য করত, তাকে আশ্রম কন্যাদের পাঠায় যে আমরা বেঁধেছি কাশির গুচ্ছ গানটার সাথে ওইরকম ভাবে নাচগুলো কম্পোজ হয়েছিল বরণ নৃত্যের। তার মানে আমরা শাস্ত্রীয় নৃত্য এইভাবে ঢুকেছে, লোকনৃত্য এইভাবে ঢুকেছে। এবং বিদেশি নৃত্যে যখন বিদেশে যান, তখন এই সমস্ত নাচগুলো দেখে আকৃষ্ট হন। ইউরোপে প্যাশন প্লে যখন দেখেন, তখন উনি ব্যালে আঙ্গিকে প্যাশন প্লেটা হয়েছিল, সেটা দেখে উনি শিশুতীর্থটা লেখেন, যেটা ইংলিশ ভার্সন ছিল, চাইল্ড থেকে বাংলা এতে উনি শিশুতীর্থটা লেখেন, ওটা ব্যালে আঙ্গিকে হয়েছিল। এবং তা প্রথম করেছিল শ্রীমতী দেবী, রবীন্দ্রনাথের বাড়িরই এক বউ। শ্রীমতী দেবীর নাচ দেখে মুগ্ধ হয়ে তিনি শিশুতীর্থ লেখেন, এবং সেটা কম্পোজ ছিল। পরবর্তীকালে ওটা শান্তিদেব ঘোষ করেছিলেন। এবং টিম্বার সাহেব প্রথম, উনি ছিলেন রাশিয়ান, কিন্তু ইউরোপিয়ান লোকনৃত্যটা উনি খুব ভালো জানতেন, এবং ব্যালে আঙ্গিকের ওপর তিনি সাপমোচনের গানগুলো ওইরকমভাবে তৈরি করেছিলেন। এবং উনি যেহেতু ব্যালেটা জানতেন, ব্যালে ফর্মগুলো, তো নাচগুলো ঠিক ওইরকম ফর্মে এসেছিল। তার মানে বিদেশি নৃত্যটাও শ্রীমতী দেবী কিছুটা করে এনেছিলেন, কিছুটা টিম্বার সাহেবের নাচ দেখে উনি তৈরি করেছিলেন গানগুলো। তাহলে এইভাবে সকল নৃত্যের সংমিশ্রণে একটা নাচ তৈরি হয়েছিল। আশা ওঝা সেই সময় শম্ভু মহারাজের ছাত্রী ছিল, তো সে এসেছিল, সে কত্থক নাচে খুব পারদর্শী ছিল, তার নাচ দেখে উত্তীয় গানগুলো লিখেছিলেন। চমকিবে ফাগুনের পবনে, পশিবে আকাশ বাণী, শোভনে চমকিবে ফাগুনের পবনে। তার মানে সবকটা শাস্ত্রীয় নৃত্যই ওনার কাছে ঢুকেছে। উড়িষ্যিটা উনি দেখেননি বলেই হয়তো সেটা
ইন্ট্রোডিউস করতে পারেননি। এখন ওড়িশি নাচও হচ্ছে, রবীন্দ্রনাথ নাচে, রবীন্দ্র নৃত্যে কিছু কিছু জায়গায় ঢুকছে, ভালো লাগছে। দেখতে পাবো। রবীন্দ্রনাথ তো কোথাও কোনো করে যাননি না, যে এটা না, না, করতে না, পারবে না, না। না, না। সবসময় পরীক্ষা নিরীক্ষা নিজেও করেছেন একদম, এবং একদম। যারা করেছে সে তাদের অ্যাপ্রিসিয়েট করেছেন। যার জন্য শাস্ত্রীয় নৃত্যগুলো এইভাবে, মানে নাচটা আমাকে দেখে মনে হচ্ছে না কোনো সময় এটা ভারতনাট্যম দেখছি, এটা কথাকলি দেখছি, এটা মণিপুরি দেখছি, কিন্তু একটা আলাদা অস্তিত্ব নিয়ে নাচগুলো তৈরি হয়েছিল। সুতরাং রবীন্দ্র নৃত্য করতে গেলে এই নাচগুলোকে একটু পারদর্শী হতে হবে। এই নাচগুলোর এক একটা বডি ল্যাঙ্গুয়েজ এক এক রকম, ঠিক সেই আঙ্গিকেই সেটাকে তৈরি করতে হবে, তাহলেই নাচটা পূর্ণতা পাবে। খুব ভালো লাগলো তোমার আজকে এটাতে আমি করতে পারায়, কতটা বলতে পেরেছি জানি না, না। অনেক অনেক হ্যাঁ। সেই রবীন্দ্রনাথকে জানতে গেলে বুঝতে গেলে সারা জীবন কেটে যায়। আমরা তো এখনো এক একটা নাচ মনে হয় সমুদ্রে পড়ে আছে, একদম। মনে হয় সমুদ্রে, মানে তল পাই না। কথাগুলোর এমন এক একটা অস্তিত্ব, সেগুলোকে উদ্ধার করে নাচাটা ভীষণ কঠিন অনেক, ব্যাপার। যার জন্য আমি একটা নাচ করতে গেলে অনেক দিন ধরে সেটাকে ভাবি, ভেবে ভেবে একটা ফর্মে দাঁড়ায়। যেমন ছবি যখন আঁকতাম তখনও তাই হতো, একটা ফর্ম তৈরি করতাম, তারপর আস্তে 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 আমার পিএইচডিটা হচ্ছে নৃত্যকলা যেন চিত্রলেখা। নাচ, কবিতার সাথে নাচগুলো কিভাবে এসেছে সেটা আমি তৈরি করেছি। তো এইভাবে আমরা কাজ করছি। আমার ওয়াইফ সুস্মিতা ভট্টাচার্য, ও একজন ওড়িশি নৃত্যশিল্পী, কিন্তু রবীন্দ্র নৃত্যটাও খুব ভালো করে এবং বুঝে করে, যেহেতু বাংলা এমএ করেছে। তো ওরও অনেক হেল্প পাই কম্পোজিশন করতে গেলে। আর দুজনে মিলে কাজ করার মধ্যে একটা আলাদা মজা আছে। অবশ্যই, তো অবশ্যই। আর সবচেয়ে কি, মনটাকে উদার রাখতে হবে। একদম, আমি বিরাট বড় তুমি ছোট সেটা করলে চলবে না, না, তাকেও যেরকম সম্মান করতে হবে, সম্মান করলেই সম্মান পাওয়া একদম, যাবে, না? একদম। তো সেটা আমরা করে চলছি, এগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সারা পৃথিবী ঘুরেছি। একসময় প্রণব মুখার্জির সাথে ছিলাম, ফিনান্স মিনিস্টার, তার ওয়াইফের সাথে কাজ করেছি, শুভ্রাজির সাথে অনেক বছর, মঞ্জুশ্রী চাকির সাথে কাজ করেছি। সেটা আমার একটা জীবনের পাওয়া, যে একটা নাচকে কত সুন্দরভাবে এক্সপ্রেস করা যায়, কত সুন্দরভাবে নাচটাকে ফুটিয়ে তোলা যায়, সেটা শিখেছি আর কি। নাচ নিয়ে একটা গল্প তৈরি করা, একদম। যেটা অলোক রঞ্জন দাশগুপ্তের সাথে যখন ম্যাক্সুলা ভবনে হাইনে বুসনা এসব কবিতার সাথে করেছি, তখন অলোকদার এত কঠিন বাংলা ভাষা, এত লেখা, তখন উনি বলতেন তুমি একটা ছবি তৈরি করে নাও, একটা স্ট্রাকচার করে নাও, করে তুমি সেটাকে নাচি করো, যেটা আমার গবেষণার কাজে খুব কাজে লেগেছিল। এই সমস্ত ব্যক্তিদের সাথে কাজ করে আমার সত্যি ভাগ্য যে এই সমস্ত মানুষ, নীরেন চক্রবর্তীর সাথে কাজ করেছি, এই সমস্ত মানুষদের সাথে কাজ করেছি বলেই বোধহয় আজকে যতখানি করতে পেরেছি, ওনাদের অবদান অনেকটাই। একদম। আর বিশেষ করে আমার গুরু রামগোপাল ভট্টাচার্য, তার তো তুলনাই নেই। মানে এইরকম গুরু পাওয়া ভাগ্য, মানে কতখানি স্টুডেন্টকে ভালোবাসতে হয় সেটা আমরা শিখেছি গুরুর কাছ থেকে, যে ভালো না বাসলে ভালোবাসা পাওয়া যায় না।